হারান মাঝির জীবনটাও যেন ক্ষীরানী নদীর ওই অভিশপ্ত বাঁকের মতোই, বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে অভাব আর দুশ্চিন্তার এক অন্তহীন ঘূর্ণিপাক। তার ছোট মাটির ঘরে দেয়ালে দারিদ্র্যের নোনা ধরা। আজ 3 দিন হলো তার জালে তেমন কোনো মাছ ওঠেনি। যা জুটেছে তা দিয়ে কোনো মতে আধপেটা খেয়ে বেঁচে থাকা। ঘরের এক কোণে ছেঁড়া কাঁথায় শুয়ে কাতরাচ্ছে তার স্ত্রী রাধা। দীর্ঘদিনের অসুখে আর অপুষ্টিতে শরীরটা একেবারে ভেঙে গেছে। কবিরাজ বলেছে ভালো করে মাছ ভাত খাওয়াতে, পথ্যি দিতে, কিন্তু পথ্যি আসবে কোথা থেকে? হারানের 5 বছরের ছেলে গোপাল দাওয়ায় বসে শুকনো রুটি চিবোতে চিবোতে করুণ চোখে জিজ্ঞেস করল, বাবা, আজকেও মাছ আনোনি? মাঝে মাছের ঝোল দিয়ে ভাত খাবে বলেছিল। গোপালের এই সরল প্রশ্নটা হারানের বুকে শেলের মতো মেথল। সে কি করে বোঝাবে এই শিশুকে যে নদী তাদের জীবন দেয়, সেই নদী আজ বিমুখ? স্ত্রীর ফ্যাকাশে মুখ আর সন্তানের ক্ষুধার্ত চাহনি তার ভেতরের সমস্ত ভয়কে ছাপিয়ে গেল। সে মনস্থির করল, আজ রাতে সে যাবে, ক্ষীরানীর ওই অভিশপ্ত বাঁকেই যাবে। সবাই বলে ওখানেই নাকি নদীর সবচেয়ে বড় বড় রুই, কাতলা, বোয়াল আর চিতল মাছেরা খেলা করে। আজ হয় ভয়কে জয় করতে হবে, নয়তো অভাবের কাছে চিরতরে হেরে যেতে হবে। সন্ধ্যার পর গ্রামের একমাত্র চায়ের দোকানে হারানের এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই একটা গুঞ্জন শুরু হলো। রতন মাঝি, গ্রামের সবচেয়ে শক্তিশালী এবং অহংকারী যুবক, এক গাল হেসে হারানকে ব্যঙ্গ করল। কি গো হারান, সাহস তো দেখি কম নয়। পেটের জ্বালা কি ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে গেল? নাকি কাল সকালে এসে ভূতের ভয়ে মাছ ধরতে না পারার একটা সরেস গল্প ফাঁদবে? রতনের কথায় তার সাঙ্গপাঙ্গরা হেসে উঠলেও দোকানের এক কোণে হুঁকোর ধোঁয়ায় ডুবে থাকা গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি রশিদ চাচা তার মেঘ গম্ভীর গলায় বলে উঠলেন, রতনের ছোকরা বুদ্ধি, ও বুঝবে না, কিন্তু তুই বুঝিস হারান, ওই বাঁকে যাস নে, ওটা মালতীর জায়গা। সবার কৌতূহলী দৃষ্টি রশিদ চাচার দিকে। তিনি বলতে শুরু করলেন, সে অনেক কাল আগের কথা। এই গ্রামেই এক মেয়ে ছিল, নাম মালতী। যেমন সুন্দর দেখতে তেমন ভালো ছিল তার মন, কিন্তু তার একটাই দোষ ছিল, মাছ খেতে বড্ড ভালোবাসত। গরিব বাপের মেয়ে, বিয়ে হয়েছিল এক ধনী কিন্তু কৃপণ পরিবারে। তারা মালতীর এই মাছ খাওয়ার লোভকে ভালো চোখে দেখত না। একদিন বাড়ি থেকে একটা বড় রুই মাছ চুরি যায়। কোনো প্রমাণ ছাড়াই বাড়ির সবাই মিলে মালতীকে চোর সাব্যস্ত করে, অকথ্য অত্যাচার করে। শেষে ওই ক্ষীরানীর বাঁকে তাকে হাত পা বেঁধে জ্যান্ত গুড়িয়ে মারে। মরার আগে মালতী অভিশাপ দিয়েছিল, মাছের জন্য আমার প্রাণ নিলি, আমি এই নদীর মাছের অতৃপ্তি হয়েই থাকব, আমার ক্ষুধা কোনোদিনও মিটবে না। রশিদ চাচার গল্প শুনে দোকানের সবাই চুপ হয়ে গেল। হারানের বুকের ভেতরটাও ভয় কেঁপে উঠল। কিন্তু পরক্ষণেই গোপালের শুকনো মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, যা থাকে কপালে, আজ আমায় যেতেই হবে চাচা। হাতে একটা টিমটিমে হারিকেন আর কাঁধে জাল নিয়ে যখন হারান বেরোলো, তখন চারদিক নিস্তব্ধ। কৃষ্ণপক্ষের রাত, আকাশেও মেঘ জমেছে। বাঁশবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় শুকনো পাতার ওপর তার নিজের পায়ের শব্দ যেন অচেনা লাগছে। বাতাসের শোঁ শোঁ শব্দে বাঁশে বাঁশে ঘষা লেগে যে অদ্ভুত সুর তৈরি হচ্ছে, তা যেন কোনো অশরীরী আত্মার কান্না। হারানের মনে হচ্ছে অদৃশ্য হাজারটা চোখ যেন অন্ধকারের ভেতর থেকে তাকে দেখছে। নদীর ধারে পৌঁছে হারান তার বিদে বিদে জালখানা জলে ফেলল। অপেক্ষা করতে করতে একটা বিড়ি ধরালো। সময় যেন আর কাটছে না। হঠাৎ তার নাকে এলো এক তীব্র পচা আষ্টে গন্ধ। শুধু মাছ পচার গন্ধ নয়, তার সাথে মিশে আছে ভেজা মাটি আর শ্যাওলার গন্ধ। মনে হলো তার ঠিক পেছনেই কেউ যেন বসে কাঁচা মাছ খাচ্ছে, আর তার হাড় চিবানোর কত কত শব্দটা রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে। হারান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে জাল গোটাতে শুরু করল, কিন্তু জালটা আজ যেন পাথরের মতো ভারী।
নিশ্চয়ই বিরাট কোনো মাছ পড়েছে। মুহূর্তের জন্য সব ভয় দূর হয়ে তার মনে আনন্দের স্রোত বয়ে গেল। বিকল শক্তি দিয়ে সে জালটা টেনে পাড়ে তুলল। হারিকেনের কাপা কাপা আলোয় যা দেখল তাতে হারানের গলার ভেতর থেকে স্বর কেড়ে নিল। জালে কোনো মাছ নেই, আছে একরাশ কুচকুচে কালো শ্যাওলা জড়ানো লম্বা চুল। সেই চুলগুলো যেন জীবন্ত, জলের স্রোতে কিলবিল করছে। আর সেই চুলের জটলার ভেতর থেকে বেরিয়ে এসেছে দুটো অস্বাভাবিক লম্বা ফ্যাকাশে হাত, যার আঙুলগুলো মাছের কাঁটার মতো সরু আর তীক্ষ্ণ। সেই চুলের ভেতর থেকে দুটো চোখ জ্বলন্ত অঙ্গারের মতো তার দিকে তাকিয়ে আছে। হারান মাগো বলে চিৎকার করে জাল ফেলে পালাতে যাবে, ঠিক তখনই একটা বরফের মতো ঠান্ডা শ্যাওলা জড়ানো পিচ্ছিল হাত তার পা জড়িয়ে ধরল। সে মাটিতে থুবড়ে পড়ল। একটা চাপা জলীয় হিসিসে কণ্ঠস্বর তার কানের কাছে ফিস ফিস করে উঠল, পালাচ্ছিস কোথায়? আমার মাছ না দিয়ে চলে যাবি? মাছ কই? হারানের মনে পড়ল রশিদ চাচার কথা। সে কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, মলতী, আমি তোমায় চিনি, আমায় ছেড়ে দাও। আমি কাল তোমার জন্য এই ঘাটে 10টা বড় মাছ রেখে যাব। মলতী নামটা শোনা মাত্রই সেই ছায়ামূর্তি যেন আরো হিংস্র হয়ে উঠল। একটা বিকট হাড় হিম করা হাসি রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। আমার নাম ধরে ডাকলি? এত সাহস? আজ তোর রক্ত দিয়েই আমার মাছের তৃষ্ণা মিটবে। বলতে বলতেই সেই ভয়াল মূর্তিটা হারানের বুকের উপর চেপে বসল। তার শ্যাওলা জড়ানো ভেজা চুলগুলো হারানের মুখ ঢেকে দিল। পচা মাছ আর কাদার দুর্গন্ধে তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। হারান বুঝতে পারল তার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত। সে চোখ বন্ধ করে তার ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বহু দূর থেকে গ্রামের পূর্ব প্রান্তের মন্দির থেকে ভেসে এলো ভোরের প্রথম কাসর ঘণ্টার মঙ্গলধ্বনি। সেই পবিত্র শব্দ কানে পৌঁছানো মাত্রই অশরীরী মূর্তিটা যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে উঠল, যেন গরম তেল তার গায়ে পড়েছে। হারানের বুকের ওপর থেকে চাপটা সরে গেল। সে চোখ মেলে দেখল সেই ভয়াল উরুবসটা কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে শূন্যে মিলিয়ে যাচ্ছে আর রেখে যাচ্ছে সেই পচা আর আষ্টে গন্ধটা। পরদিন সকালে হারানকে যখন উদ্ধার করা হলো তখন সে জ্বরে বেহুশ। তার মুখে শুধু অসংলগ্ন প্রলাপ, মাছ, রক্ত, জ্বলন্ত চোখ। মালতী! গ্রামের সবাই হারানের অবস্থা দেখে ভয়ে শিউড়ে উঠল। ক্ষীরানির ওই বাঁকের দিকে যাওয়ার কথা আর কেউ মুখেও আনে না। কিন্তু রতন মাঝি এই ঘটনাকে হারানের দুর্বল মনের কল্পনা বলে উড়িয়ে দিল। সে গ্রামের মোড়ে দাঁড়িয়ে সদর্পে ঘোষণা করল, আমি ওসব ভূতপ্রেত মানি না, ওসব হলো কাপুরুষের মনের ভয়। আজ রাতেই আমি ওই বাঁকে যাব, আর কাল সকালে গ্রামের সবচেয়ে বড় চিতল মাছটা আমার নৌকায় দেখতে পাবে সবাই। রশিদ চাচা অনেক চেষ্টা করলেন তাকে বোঝাতে, অহংকার করিস না রতন, যা নিজের চোখে দেখিসনি তাকে অবিশ্বাস করার স্পর্ধা করিস না। নদী কখনো কখনো নিজের বিচার নিজেই করে। রতন চাচার কথায় কান না দিয়ে সেই রাতেই তার শক্তিশালী নৌকা নিয়ে সেই অভিশপ্ত বাঁকের দিকে রওনা দিল। গ্রামের অনেকেই নদীর পাড়ে দাঁড়িয়ে রতনের এই ঔদ্ধত্যের শেষ দেখতে জমা হলো। রাত গভীর হলো, তারপর ভোর হলো, কিন্তু রতন আর ফিরল না। সকাল হতেই গ্রামের লোক মিলে খুঁজতে বেরোলো। তারা দেখল রতনের নৌকাটা পাড়ের কাছে কাদায় অর্ধেক ডোবা অবস্থায় উল্টে আছে। তার দামি জালটা ছিন্ন ভিন্ন হয়ে শেওড়া গাছের ডালে আটকে আছে, আর নৌকার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা তাজা মাছের আঁশ আর চাপ চাপ তাজা রক্ত। কিন্তু রতনের কোনো চিহ্ন নেই। শুধু একটা জিনিস দেখে সবার বুকের রক্ত হিম হয়ে গেল। নদীর পাড়ের নরম কাদায় রতনের পায়ের ছাপের পাশে আরো কিছু অদ্ভুত দাগ। লম্বা লম্বা আঙুল দিয়ে কেউ যেন মাটি আঁকড়ে ধরেছিল, আর সেই দাগগুলো টেনে নিয়ে গেছে নদীর গভীর জলের দিকে। সেই ঘটনার পর থেকে ক্ষীরানি নদীর ওই বাঁকটা চিরতরে পরিত্যক্ত হয়ে গেছে।
হারান মাঝি প্রাণে বেঁচে গেলেও সেই রাতের ভয়াবহ স্মৃতি তাকে সারা জীবনের জন্য তাড়া করে বেড়ায়। সে এখন আর নদীতে যায় না, দিন মজুরি করে সংসার চালায়। আম্বুলপুর গ্রামে মানুষ আজও বিশ্বাস করে প্রতি অমাবস্যা বা পূর্ণিমার রাতে যখন নদীর জল চাঁদের আলোয় চিকচিক করে, তখন সেই বাঁকের গভীর জল থেকে উঠে আসে মালতীর অতৃপ্ত আত্মা। তার চুলগুলো নদীর স্রোতে সাপের মতো ভাসে, তার জ্বলন্ত চোখ দুটো শিকার খুঁজে বেড়ায়, আর রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়ে তার চাপা কান্নার মতো একটা ফিসফিসানি শোনা যায়, মাছ কই, আমার মাছ কই। ক্ষীরানী নদী আজও বয়ে চলেছে, তার বুকে এক হতভাগ্য নারীর অতৃপ্ত ক্ষুধা, এক অহংকারী যুবকের বিঝক্তি, আর এক দরিদ্র জেলের ভয়াল স্মৃতিকে ধারণ করে। নদী সব দেখে, সব মনে রাখে, আর কখনো কখনো সে নিজের বিচার নিজেই করে।